আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম ঢাকার ভিতরের প্রত্ননিদর্শন সম্পর্কে। আজকের আমার বিষয় হচ্ছে যে ঢাকার বাইরে যে গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন সেই সকল নিয়ে ব্রিফলি আলোচনা করব। বেশি কিছু বলবো না, খুব গুরুত্বপূর্ণ যে টপিকগুলো মানে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে যে ঢাকার বাইরের প্রত্ননিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সোনারগাঁও। এই সোনারগাঁও কিন্তু বাংলার রাজধানী ছিল সুলতানি আমলে, ঠিক আছে? সুলতানি আমলে এটা বাংলার রাজধানী ছিল। আর বিখ্যাত একটা শাড়ি আছে, কি শাড়ি? মসলিন শাড়ি। এখানে লেখা আছে, আমি তারপর লিখতেছি মসলিন শাড়ি। এই যে মসলিন শাড়ি, এই মসলিন শাড়ির এই উৎপাদন ও ব্যবসা কেন্দ্র কিন্তু ছিল এই সোনারগাঁও, ঠিক আছে? মসলিন শাড়ি উৎপাদন ও ব্যবসা কেন্দ্র কিন্তু ছিল এই সোনারগাঁও। তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা আছে যে সোনারগাঁর সাথে আমাদের যে বিখ্যাত যে মসলিন শাড়ি যেটা ব্রিটিশ আমলে হারাই গেছে সেটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই সোনারগাঁও হচ্ছে এটার হচ্ছে কী কেন্দ্র? উৎপাদন ও ব্যবসা কেন্দ্র ছিল। আর এই যেহেতু আমরা বুঝতেই পারছি যে যেহেতু এখানে মসলিন শাড়ি উৎপাদন ও ব্যবসা কেন্দ্র ছিল, তার মানে কি এই পানাম শহরটা এর ভিতরে একটা শহর আছে, সেই শহরটার নাম হচ্ছে পানাম শহর। তার মানে এখানে কারা বাস করতে পারে? এখানে হচ্ছে ধনী ব্যবসায়ীরা বসবাস করতে পারে, ঠিক আছে? পানাম শহর এটা খুব একটা ইম্পর্টেন্ট। পানাম শহর জিকে কিংবা একাডেমিক পড়ালেখা আমরা যেটার জন্য করতেছি সব কিছুর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই জায়গায় পানাম শহরে উত্তর দিকে হচ্ছে 31টি আর দক্ষিণ দিকে হচ্ছে 21টি, টোটাল হচ্ছে 52টি ইমারত এখনও টিকে আছে। আর এই পানাম শহরের চারপাশে পরীক্ষা খনন করা হয়েছে, ঠিক আছে? চারপাশ ঘিরে পরীক্ষা খনন করা হয়েছে যাতে কেউ হুট করে আক্রমণ না করতে পারে। এখন তো মনে করো যে এয়ারপ্লেন আছে কিংবা ড্রোন অ্যাটাক আছে বা মিসাইল আছে, ব্যালিস্টিক মিসাইল অনেক কিছু আছে, ঠিক আছে? কিন্তু ওই সময় ওরকম ছিল না। ওই সময় ছিল হচ্ছে যে ঘোড়া নিয়ে আক্রমণ করতো, ঠিক আছে? স্থলপথ আক্রমণটা হতো। এই কারণে চারপাশে পরীক্ষাটা খনন করেছিল হচ্ছে নিরাপত্তার জন্য। আর আমরা যদি পানাম নগরের আর্কিটেকচারের দিকে খেয়াল করি, এটা কিন্তু ইউরোপিয়ানদের যে মানে স্টাইলে করা, কিন্তু ইউরোপিয়ান। আর সাথে কিন্তু এতে কিন্তু মুঘল স্থাপত্যেরও যে রীতি, মুঘল স্থাপত্য এই যে এরকম যেগুলো এগুলো মুঘল স্থাপত্যের রীতি, এই মুঘল স্থাপত্যের রীতিও আছে কিন্তু এই এছাড়া এই যে তারপর হচ্ছে যে এই পানাম নগরে এটাও অবস্থিত বড় সর্দার বাড়ি এই সোনারগাঁওয়ে। এই বড় সর্দার বাড়িটাও কিন্তু এই বড় সর্দার গাঁয়ে কিন্তু বর্তমানে একটা লোকশিল্প জাদুঘর আছে এই জায়গা। একটা লোকশিল্প জাদুঘর আছে এই বাড়িতে। আর এই বাড়িটা নির্মাণকাল হচ্ছে 1901 সাল। আর দুটি প্রাসাদকে নিয়ে এই বাড়িটা কি তৈরি হয়েছে, দুটি প্রাসাদকে নিয়ে, ঠিক আছে? আর হচ্ছে যে এটা হচ্ছে রঙিন মোজাইকে সজ্জিত। তাছাড়া আমি এটা তেমন একটা ইম্পর্টেন্ট দেখি না। আমি দেখি যে এই পার্টে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সোনারগাঁও, আর একটা হচ্ছে যে পানামনগর, ঠিক আছে? বড় সর্দার বাড়ি মোটামুটি ইম্পর্টেন্ট, আহামরি অত বেশি না। এছাড়া আমরা জিকে এমসিকিউর জন্য কয়েকটা জিনিস, তিনটা ইনফরমেশন রাখছি, তিনটা খুবই ইম্পর্টেন্ট হতেও পারে। তার মধ্যে একটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দীঘাপতিয়ার রাজবাড়ি। এটা হচ্ছে নাটোরে অবস্থিত। এটা হচ্ছে উত্তরা গণভবন নামে পরিচিত। এখানে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বা পরবর্তীতে প্রধানমন্ত্রী, প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে? তারপর হচ্ছে যে মেজর জিয়াউর রহমান এমনকি শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার মতো যারা বড় নেতা আছেন বা প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের ইসে, তারা কিন্তু এই দীঘাপতিয়ার রাজবাড়িতে গেছেন। এটা এখানে বলা হয়েছে উত্তরা গণভবন, এই দীঘাপতিয়ার রাজবাড়িকে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে সচিলজ, এটা হচ্ছে যে মুক্তগাছার যারা জমিদারা তারা ময়মনসিংহে তৈরি করছিল। তারপর হচ্ছে যে মানিকগঞ্জের বলিয়াটির জমিদার বাড়ি, ঠিক আছে? সব কিছুই ইম্পর্টেন্ট। তবে আমি আমার মতে যেটা বলবো সেটা হচ্ছে যে সোনারগাঁও আর পানামনগর বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অধ্যায় অত ইম্পর্টেন্ট না। তারপরে এমসিকিউর জন্য এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। আর দীঘাপতিয়ার যে রাজবাড়ি, এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? জাস্ট এমসিকিউ, এইগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউতে খুব কম আসে।
তাহলে হচ্ছে এই ছিল আজকে আমাদের এই পার্ট। পরবর্তী পার্টে আমাদের দেখা হবে ইনশাল্লাহ।